বন্দিশালায় নির্যাতনের সাথে জড়িতদের ট্রাইব্যুনালে বিচারের কথা বললেন চিফ প্রসিকিউটর। বিভিন্ন বাহিনী নিয়ে জাতিসংঘের সুপারিশ পর্যালোচনা করবে সরকার। গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৫০০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেল বিএনপি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরত দিতে দিল্লির প্রতি আহ্বান ফখরুলের। আমরা এখান থেকে চাইব যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। প্রায় ১৭ বছর পর নির্বাচন কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠক। প্রয়োজনীয় সংস্কার শেষের আগে ভোটে না যাওয়ার আহ্বান। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়, মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গাজীপুরে হামলায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী আবুল কাশেমের জানাজা। বাবার কবরের পাশে আজই দাফন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। ফ্যাসিবাদী শাসন মোকাবেলার অস্ত্র হবে শক্তিশালী ও স্থায়ী গণতন্ত্র, বললেন ডক্টর আলী রিয়াজ। জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্ব পাচ্ছে ৭ বিষয়। দ্রুত নিয়োগের দাবিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ অব্যাহত। শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান, যানজটে ভোগান্তি। আমাদের এটা দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের এই অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এইভাবে চালিয়ে যাব। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্দিশালায় নির্যাতনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ও আয়নাঘর পরিদর্শন নিয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বন্দিশালায় নির্যাতনের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। বাহিনীর পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে চাকুরিচ্যুত করারও আহ্বান জানান চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দলের বিচার করার সুযোগ আছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার দরকার নেই, জুলাই হত্যাকাণ্ডের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই রিপোর্ট ট্রাইব্যুনালের অকাট্য প্রমাণ হিসেবে কাজে লাগবে। বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো যারা এই সমস্ত অপরাধী বাহিনীর মধ্যে থেকে অপরাধে সম্পৃক্ত ছিলেন তাদেরকে বিচার করার একমাত্র উপযুক্ত ফোরাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে হতে পারে না। জাতিসংঘ খুব ক্লিয়ারলি বলেছেন যে এই সমস্ত যারা ক্ষমতাসীন বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে অপরাধ করেছেন তাদেরকে যাতে সাসপেন্ড করা হয়, আমরা এটার সাথে একমত। র্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্ত রক্ষা এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে অনলাইনে অন অ্যারাইভাল ভিসা কার্যক্রম উদ্বোধন শেষে জাতিসংঘের রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চুক্তিতে থাকা দেশগুলোর নাগরিকরা এখন থেকে বিমানবন্দরে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন। 30 দিনের জন্য এই ভিসা দেওয়া হবে। ইউ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ 14 দেশের নাগরিকরা পাবেন এই সুবিধা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ভেরিফিকেশন সহজ করা এবং পাসপোর্ট আবেদনে জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে 999-এ জানানোর আহ্বান জানান তিনি। আমরা এই যে পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠায় দেওয়া যায় কিনা বা থাকলেও এটা কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি।
জুলাই আগস্টের গণহত্যায় বিএনপির 848 জন শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। সকালে বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এই তালিকা জমা দেয়। এ সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ 5 শতাধিক ব্যক্তিকে দায়ী করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নিহত 848 জনের তালিকা সহ ঘটনার সময়কার অডিও, ভিডিও এবং এসব হত্যাকাণ্ডে বিভিন্ন থানায় দায়ের হওয়া 84টি মামলার এজাহারের কপিও দাখিল করে বিএনপি। নিহতদের মধ্যে 524 জন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বাকিরা দলটির সমর্থক। এই দাবি করেন বিএনপির তথ্য সংরক্ষণ সেলের প্রধান। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বিএনপি। দেশে এনে বিচার নিশ্চিতের কথাও বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট ও গণহত্যা চালিয়েছে। এ সময় আনুপাতিক হারে ভোট ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। জুলাই অভ্যুত্থানে পতিত সরকারের ভূমিকা নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই প্রতিবেদনে সত্য উদ্ঘাটিত হয়েছে বলে মনে করে বিএনপি। প্রবলেমটা হচ্ছে আমাদের জাতিসংঘ যখন বলে তখন আমরা সবাই সেগুলো বিশ্বাস করি, আর যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন আপনার অনেকেই বিশ্বাস করতে চায় না। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই প্রতিবেদনে পতিত সরকার প্রধানের গণহত্যা ও ফ্যাসিস্ট আচরণের প্রমাণ মিলেছে। এটা প্রমাণিত হয়ে গেছে যে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এই দেশের মানুষের অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, গণহত্যা করেছেন। তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাতে দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সকলকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। পিপল উইল ডিসাইড। আনুপাতিক হারে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনে জামায়াত ইসলামীর দাবি নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বলেন, এর কোনোটাই সমর্থনযোগ্য নয়। অত্যন্ত একেবারে জোরালোভাবে বিরোধী। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হবে, এটাতে আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনার দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত। একটি হচ্ছে বাংলাদেশে একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। কথা বলেন প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন নিয়েও। কিছু লোককে তারা সেখানে দেখে নিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে। ভুলে গেছেন নাকি আপনারা? এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না বিএনপি ও সমমনা দলগুলো। শীর্ষ নেতারা বলছেন, স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পেছনে ভোট পেছানোর কূটকৌশল রয়েছে। এতে সুবিধা পাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পদক্ষেপ নিলে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে বিএনপি ও সমমনা দলগুলো। আরিফিন শাকিলের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানের পক্ষে নয় বিএনপি।
নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দলটির। সিদ্ধান্ত হয়েছে শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন করলে সমর্থন দিবে না বিএনপি, আসতে পারে ভোট বর্জনের মতো ঘোষণাও। জাতীয় নির্বাচনের আগে কোনো রকমের স্থানীয় সরকারের নির্বাচনকে আমরা মেনে নেব না এবং জনগণের দাবি হচ্ছে প্রথম একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনির্বাচিত এরশাদ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনের খারাপ নজির রয়েছে। সেই উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন স্থানীয় সরকার নির্বাচনের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হবে। এর পেছনে রয়েছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে শক্তিশালী করার কূটকৌশলও। এদের মূল লক্ষ্য হলো নির্বাচনটা পিছিয়ে দেওয়া, আর তারা যে ছাত্রদেরকে নিয়ে যে একটা রাজনৈতিক দল করতেছে তাদেরকে সময় দেওয়া যারা তারা গুছিয়ে নিতে পারে। আর তাদের তো কোনো ক্যাডার নেই, একবার স্থানীয় সরকার নির্বাচন করে দিলে এই মেম্বার চেয়ারম্যান এরাই তাদের ক্যাডার হবে, এরাই তাদের দলকে ধরে রাখবে, এই উদ্দেশ্যে এইসব কথা বলে। কোনো মহৎ উদ্দেশ্য এদের নাই, জনসভার উদ্দেশ্য নাই। যত ক্ষমতায় যতদিন বিলম্বিত করা যায় এটাই হলো প্রধান লক্ষ্য, এই জন্য এইসব তারা বলেন। এখন স্থানীয় সরকার নির্বাচন একটি দীর্ঘ প্রক্রিয়া। এক একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে ৩-৪ মাস সময় লাগে, উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন আরও সময় লাগে। তাহলে এই সময় তো এত দীর্ঘ সময় তো এখন নাই। বিএনপি জোটের শরিক গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ওই যে এরশাদ আমলে স্থানীয় সরকার নির্বাচন করা মানে হচ্ছে যে পার্টি বানাবার ধান্দা করা, এরকম সন্দেহ তো করে ভেতরে ভেতরে। তো কি দরকার সরকারের উপর প্রশ্ন পড়তে হবে কেন? যদি আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারি তো ডিসেম্বরের পরে হবে। মানে এই বিবেচনায় আমি মনে করি যে এখন ইলেকশন দরকার নেই। যদিও সার্ভিসের দিক থেকে মানুষের আসলে লোকাল গভর্নমেন্ট দরকার ছিল, কিন্তু সার্ভিসের চেয়ে পলিটিক্স বড়। বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন এ ধরনের সরকারের মূল কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু করতে যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করেই ভোটে যাওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলছে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটা সুষ্ঠু হবে না। সকালে দীর্ঘ 17 বছর পর নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। পরে ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। 300 আসনে প্রার্থী বাছাই করা হয়ে গেছে বলেও জানায় দলটি। নিবন্ধন নিয়ে আদালতে এখনও শুনানি চলছে উল্লেখ করে সেক্রেটারি জেনারেল সুবিচার পাওয়ার আশা ব্যক্ত করেন। স্থানীয় সরকার নির্বাচন আগে করার ব্যাপারেও সমর্থন আছে জামায়াতের। নির্বাচন বাতিলে ইসির ক্ষমতা পুনর্বহালের দাবিসহ প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানায় জামায়াতের প্রতিনিধি দল। গভর্নমেন্ট একটা টেন্টেটিভ আইডিয়া দিয়েছে, তারা যদি তাদের ঘোষিত সময়ে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পূর্ণ শেষ করে নির্বাচন ফ্রি ফায়ার করতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়, মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গাজীপুরে হামলায় মৃত্যুবরণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আবুল কাশেমের দ্বিতীয় দফা জানাজা হয়েছে। বেলা 2টার দিকে বোর্ডবাজারে দক্ষিণ কলমেশ্বরে জানাজায় অংশ নেন স্বজন ও প্রতিবেশীরা। এর আগে সকাল 11:30টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেন স্থানীয়রা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাশেমের জানাজায় শরীক হন। গতকাল মারা যান কাশেম। 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজামেল হকের বাড়িতে হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম সহ 20 জন। ছাত্রদের অভিযোগ নৃশংসভাবে মাথায় কুপিয়ে কাশেমকে আহত করে আওয়ামী লীগ কর্মীরা। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। অবশেষে বুধবার বিকেলে মারা যান কাশেম। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। দর্শক, দাফনের খবর জানবো। গাজীপুরে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন আলী বাবু। বাবু, কাশেমের দাফনের প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই।
লোপা, দ্বিতীয় দফায় জানাজা শেষ করে কাশেমের যে লাশ, সেই লাশ নিয়ে এসেছে দক্ষিণ কলাবাসর বুটবাজার এলাকায় তার নিজ বাড়িতে। এখানে কিন্তু লাশ কিছুক্ষণ আগেই গাড়ি থেকে নামিয়ে এখন বাসায় নিয়ে গেছে। সেখানে আসলে তার বোন আছে, তার বোনের বাড়ির বোন সেখানে কান্নাকাটি করছে, এমন সেখানে আমরা দেখেছি। এখন কিন্তু তার বাড়ির সামনে যে জায়গা, সেই জায়গাতেই আসলে লাশটি রাখা হয়েছে। এখান থেকে আসলে তার পরবর্তী অবস্থানে নিয়ে তার পুলিশ প্রোটোকলের মাধ্যমে আসলে এই যে কাশেমের লাশ জানাজা শেষে সেখান থেকে তার বাড়িতে নিয়ে এসেছে। কেন্দ্রীয় যে সমন্বয়ক যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং পুলিশ রয়েছেন, স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন। আসলে গত 7ই ফেব্রুয়ারি যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে যে হামলা হয়েছিল, 2 দফায় তার উপরে হামলা হয়েছে এমন দাবি কিন্তু আসলে সমন্বয়করা করেছেন। তারপর তাকে এখান থেকে উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে, সেখান থেকে রেফার করে বাংলাদেশ মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে আইসিইউতে 3 দিন চিকিৎসার পর কিন্তু কাশেম মারা যায় গতকাল বিকেলে। সেখান থেকে তার শহীদ মিনারে জানাজা হয়। সে শহীদ মিনারে জানাজার পর গাজীপুরে প্রথম জানাজা হয়েছে রাজবাড়ী মাঠে 11টা 45 মিনিটে। তার পরে জানাজা হয়েছে বুটবাজারে 2টা। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নিয়োগের দাবিতে রাজধানী শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, কি চলছে সেখানে এখন? লাঠি পেটা করে শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি শাহবাগ সড়কে তারা অবস্থান নিয়েছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে ধাওয়া দিয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে জলকামানের মুখেও অনেক নিয়োগ প্রত্যাশী যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং অনেককে আমরা দেখেছি আটক করে নিয়ে যাচ্ছে। এবং জলকামানের পরও তারা সড়কে অবস্থান নিয়ে আছেন। কতটা বাজে অবস্থা, এবং সেই সাথে অনেক যারা আন্দোলনকারী আছেন তাদেরকেও আটক করা হয়েছে, ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করছে, আটক করছে। এবং জলকামানের অনেকে আহত হয়েছেন। আসলে তারা 8 দিন ধরে শাহবাগের যে জাদুঘর, সেই জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি অনেককে কিন্তু ধাওয়া দিয়ে, বিশেষ করে যারা নিয়োগ সুপারিশপ্রাপ্ত পুরুষ যারা শিক্ষক হিসাবে যোগদান করার জন্য আন্দোলন করছেন, তাদের অনেককেই কিন্তু আমরা দেখেছি যে ধরে নিয়ে গেছে পুলিশ। পুরো শাহবাগ এলাকায় তারা অবস্থান নিয়েছিল। পুলিশ 4-5 জনকে করে এখন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। অনেকে জলকামানের পরও অনেকে কিন্তু বসে গেছে। বিষ নিয়ে সহকর্মী আমরা দেখতে পাচ্ছি, বিষ নিয়ে এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী তারা বিষ নিয়ে অবস্থান করছেন, বিষ নিয়ে অবস্থান করছেন। এখন এটা কি বিষ নিয়ে তারা অবস্থান করছেন। লোপা, আপনি বুঝতেই পারছেন যে আসলে আন্দোলনকারী যারা আছেন তারা বিষ নিয়ে তারা এখানে বসে গেছেন। তারা আগে থেকেই বলেছিল যে আজকে তারা তাদের দাবি পূরণ না হলে তারা বিষকে তারা আত্মহত্যা, পানি মারা হচ্ছে, পানি মারা হচ্ছে। আমরা আবার দেখতে পাচ্ছি
দেখতেই পাচ্ছেন কিভাবে করে আন্দোলনকারীদেরকে জল কামান নিক্ষেপ করছেন তারা এখানে। তারপরও তারা অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। অনবরত পুলিশ জল কামান পানি নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তারপরও তারা এখানে অবস্থান নিয়ে আছেন। লোপা, আপনি বুঝতেই পারছেন যে তারা 8 দিন ধরে শাহবাগের জাদুঘরের সামনে তারা নিয়োগের দাবিতে তারা এখানে অবস্থান করে আছেন। অনেকে আহত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে গেছেন অনেকে। ঘন্টা আগে তারা অবস্থান নেয়। তাদের অবস্থানের পরপরই আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ সদস্য তাদেরকে ঘিরে ফেলে। এরপরে প্রস্তুত করা হয় জলকামান এবং সেই জলকামান থেকে অহরহ তাদের উপর পানি নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনবরত জলকামানের ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই এবং অনেকে কিন্তু আমরা দেখেছি যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তারপরও কিন্তু তারা রাজপথ ছাড়ছেন না, তারা এখানে অবস্থান নিয়ে আছেন। সাথে যেই আন্দোলনকারী তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার হাত থেকে বিষের বোতলটি মহিলা পুলিশ তারা কিন্তু ছিনিয়ে নিয়ে গেছেন এবং বিদ্রুত করার চেষ্টা করছেন। যাদের হাতে বিষের বোতল দেখেছি, বিষ দিয়ে তারা এখানে এসেছেন। এখনো কিন্তু আন্দোলনকারী প্রায় আমি বলবো যে অর্ধেকেরও বেশি আন্দোলনকারী তারা কিন্তু এখনো শাহবাগে অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ তারা ছাড়বেন না। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা তারা এখনো এখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন আর আছে আজ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরবেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার দৃষ্টিভঙ্গি আর আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান। এবারের সম্মেলনে সরকারগুলোর মধ্যে কার্যকর অংশীদারিত্ব, বৈশ্বিক মতবিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ সময় দিবাগত রাত 1:30টায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান প্রধান উপদেষ্টা।
সেখানে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহুল আল ফালাসি। এ সময় সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া দুবাইয়ে গত এক দশক ধরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সম্মেলন সম্পর্কে অবহিত করেন। দুদেশের মধ্যে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন তারা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আল হামৌদি উপস্থিত ছিলেন। সম্মেলনে ৩০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশ নেয়ার কথা। আমাদের মূল যেটা হচ্ছে যে আপনি জানেন ইউএই গভর্নমেন্টের ইউএই গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার হচ্ছেন দুবাইয়ের রুলার। তো তাকে আসলে তার সাথে আমরা একটা ইউএইর সাথে আমাদের সম্পর্ক যাতে আরো ডিপার হয় সেই জন্যই মিটিংগুলো হচ্ছে। ইউএইতে আমাদের ভিসা কিন্তু বন্ধ আছে, তো স্যার চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে রেজ করতে এবং এই বিষয় নিয়ে কথা হবে। ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা। ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের প্রতিনিধিত্বকে কার্যকর করে তুলতে হবে বলেও জানান তিনি। কার্যকর গণতন্ত্র, মৌলিক মানবাধিকার সুনিশ্চিতকরণ এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে 7টি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে কমিশন। প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস, ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা, অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব সহ মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে বলে জানান ডক্টর রিয়াজ। শক্তিশালী গণতন্ত্র তৈরি এবং তাকে স্থায়ী করতে হলে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায় থেকে শাসন ব্যবস্থার সর্বস্তরে নাগরিকদের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম, যার নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজকে। 6 মাস থাকবে কমিশনটির মেয়াদ। বুধবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে কমিশনের অন্য সদস্যরা হচ্ছেন বাকি 5টি সংস্কার কমিশনের প্রধান। এর কার্যপরিধির বিষয়েও প্রজ্ঞাপনে বলা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা করবে কমিশন। তাছাড়া সুপারিশগুলো গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে। এর আগে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। দেশের বিভিন্ন জেলায় অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ব্যক্তিকে। এর মধ্যে রংপুর বিভাগে গ্রেফতার হয়েছে 35 জন। এ নিয়ে 5 দিনে 139 জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ নাশকতা, পরিকল্পনা ও অর্থ যোগান দেওয়ার অভিযোগ আছে। ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 7 নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গাজীপুরে 23, যশোরে 14, চাঁদপুরে 10, নোয়াখালীতে 9 ও কক্সবাজারেও 9 জন গ্রেফতার হয়েছে। এছাড়া অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে 8, ফেনীতে 8, চুয়াডাঙ্গায় 6 ও পাবনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। রাজশাহী রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের গার্ড আলী আজম, গার্ড আতিক ও অ্যাটেন্ডেন্ট মনসুর আলী। সকাল 7:30 থেকে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা অভিযান শুরু করে। এর আগে গতকাল রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনে ইসমাইল হোসেন নামের এক সৈনিককে মারধরের অভিযোগ ওঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এদিকে আজ সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী 6 ডাউন ট্রেনে সৈনিক বেলাল আহমেদকে হকাররা মারধর করে। এসব ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি, এমনটা জানিয়েছেন এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, এনআইডি থেকে যে 183 প্রতিষ্ঠানকে তথ্য দেয়া হতো সেখান থেকে জনগণের তথ্য ফাঁস হতে পারে, তবে বর্তমানে 182টি প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা হচ্ছে। এ সময় হুমায়ুন কবির বলেন, তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এজন্য কিছু চিন্তাভাবনা করা হয়েছে, কিছু উন্নয়ন করা হবে যাতে এই তথ্য আর কেউ পাচার করতে না পারে। এনআইডির ডিজি জানান, টেকনিক্যাল লোকের সংখ্যা অনেক কম, নিয়মিত সিস্টেম অডিট করার আহ্বান জানান তিনি। আপনারা সেবাটা নিচ্ছেন, আপনাদেরও কিছু দায় রয়েছে। আমরা টিম করে দিয়েছি, ওনারা গেছেন, যাওয়ার পরে দেখা গেছে যে হ্যাঁ, ওখান থেকে কেউ বা কারা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছে বা নিচ্ছে। তারপরে আমরা ফিল করেছি যে আমাদের এই জায়গায় ওই যে সেফটি নেট যেটা বলছিলাম ওইটা বাড়ানো দরকার। কিভাবে এই সম্পদটা রক্ষা করা যায়। ভোলায় গরু চুরির অভিযোগে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরের দিকে তজমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ি এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরু চুরির সময় হাতে নাতে ধরা পড়ে 2 জন। পরে এলাকাবাসীর পিটুনিতে মৃত্যু হয় তাদের। নিহত আমির হোসেন ও নয়ন পেশাদার গরু চোর বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তজমুদ্দিন থানার ওসি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি 3 সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমান শেখের। এলাকাবাসী জানায়, রোমান অপহরণ মামলার আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবায় সকাল থেকে তারা তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে পাওয়া যায় বস্তাবন্দি একটি মরদেহ। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় আসামি সিয়ামের বাড়িতে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় এখনও মরদেহ উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি পুলিশ। নিখোঁজ রোমানের সন্ধানের দাবিতে এর আগে গতকাল সিরাজদি খান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ভাঙচুর চালায় স্বজন ও এলাকাবাসী। গত 21 জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোমান শেখ। রোমান বেলতলি জিজে উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে ও তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনার বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুটকৃত 18.5 লাখ টাকা, 50টি মোবাইল ফোন, একটি পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। জড়িত অন্যদের গ্রেফতার ও লুট হওয়া বাকি টাকা উদ্ধারের কাজ চলছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। গত 25 জানুয়ারি ব্রিটিশ আমেরিকান টোবাকোর জেলা পরিবেশক সেলস প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে হানা দেয় ডাকাত দল। ভল্ট ভেঙে লুট করে 1,34,00,000 টাকা। লুণ্ঠিত 18,58,965 টাকা আমরা ডাকাতদের কাছ থেকে আমরা জব্দ করতে সম্মত হই এবং একই সাথে ডাকাতিতে ব্যবহৃত যে পিকআপ গাড়ি সেটি উদ্ধার করি। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেন ভাষণ। এ সময়ে এই নির্দেশ দেন তিনি। বলেন, ইরানের সামরিক বাহিনীর যে অগ্রগতি তা থামানো যাবে না। ক্ষেপণাস্ত্র সক্ষমতা সহ সামরিক বাহিনীর প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিতে সব ধরনের সহায়তার কথাও জানান তিনি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং হামাস হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ইরানকে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেন যেন সব কুল হারানো এক দেশ। নেটোর সদস্যপদ পাওয়া উচ্চাকাঙ্ক্ষা পূরণ তো হচ্ছেই না, এতদিন যুদ্ধ চালিয়ে যেতে মদত দিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র হারানো ভূমি পুনরুদ্ধারের আশাও ছেড়ে দিতে বলছে কিয়েভকে। উল্টো নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভাগ চায় ওয়াশিংটন। তাই ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো তৈরি হলেও কিয়েভের প্রাপ্তির খাতা হয়তো শূন্যই থাকবে।
রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সহায়তায় কোনো মতে টিকে থাকলেও মাইলের পর মাইল এলাকা হারিয়েছে ইউক্রেন। 1 দশক আগে ক্রাইমিয়ার নিয়ন্ত্রণ হারানো কিয়েভ এখনও প্রত্যাশা করছে গত 3 বছরে রাশিয়ার দখলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে শুরু হয়েছিল মস্কো কিয়েভ বিবাদ। ইউরোপীয় মিত্ররা নানা প্রলোভন দিয়ে গেলেও সুদূর ভবিষ্যতে যে তা সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নিশ্চিত করল তা। রাশিয়ার দখলকৃত ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারও যে সম্ভব নয় তাও স্পষ্ট করল। নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে কোণঠাসা ইউক্রেনের বিপুল খনিজ সম্পদের দিকেই এখন তাদের নজর, তা বলতেও রাগঢাক করছে না ওয়াশিংটন। আমরাও সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেন চাই, তবে এটাও স্বীকার করতে হবে দেশটির 2014 সালের আগের সীমানা ফিরে পাওয়া অবাস্তব ধারণা। এই মরীচিকার পেছনে ছুটলে কেবল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, দুর্দশা বাড়বে। স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আবার যুদ্ধ শুরু না হয়। ন্যাটোর সদস্যপদও কোনো সমাধান নয়। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে খনিজ চুক্তি ইউক্রেনের যুদ্ধ পরবর্তী প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। এখনও সান্ত্বনার বাণী দিয়ে যাচ্ছে ইউরোপীয় মিত্ররা, বলছে ন্যাটোর সদস্য না হলেও ইউক্রেনকে নিরাপত্তার গ্যারান্টি দিতে সর্বোচ্চ তৎপর থাকবে তারা। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কিয়েভের স্বার্থে ঐক্যের ডাকও দিয়েছেন। সবসময় বলেছি ইউক্রেনের সার্বভৌমত্ব ইস্যু পুরো অঞ্চলের নিরাপত্তার বিষয়। ইউরোপের এক হওয়া এখন খুবই গুরুত্বপূর্ণ। কিয়েভ ইস্যুতে মিত্রদের এমন পরিবর্তিত নীতিতে উদ্বিগ্ন ইউক্রেনীয়রা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় এখন হোয়াইট হাউস যা বলছে যে কোনো চুক্তির আওতায় ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাবে না। ইউক্রেনের খনিজ সম্পদের বিনিময়ে পাশে দাঁড়ানোর কথা বলছেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় $66 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ক্ষমতায় এসেই জো বাইডেনের উল্টো পথে হাঁটা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়ে ট্রাম্পের মুখে এখন শান্তির বার্তা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।